এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বৃষ্টির পানি আর অশ্রু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বক্ষে যেন চিনচিন করে ব্যথা অনুভূত হচ্ছে। শ্বাস আটকে আসছে কেন যেন, দিশেহারা লাগছে। এমনটা কেন হচ্ছে তার? আগে তো কখনো এমন কিছু অনুভূতি হয়নি, তবে আজ কেন হচ্ছে? সারান ভাইয়ের যেখানে বিয়ে হোক, তার সাথে বিয়ে হোক, যার সাথে বিয়ে হোক তার কিছু যায় আসে না, কিন্তু মন কেন মানতে চাইছে না? অনুভূতিরাও তার সাথে যেন ছলনা করছে। এতটা অসহায়, হতাশা, কষ্টের শেষ হইতে কখনো পারেনি। এই প্রথম যেন কোনো সমুদ্রের অতলে দিশা হারিয়ে তলিয়ে যাচ্ছে। সারহানকে তো কখনো আগে অন্য কোনো নজরে দেখেনি। সারহান তার থেকে অনেকটা বড় হওয়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। অরিত্রিকা সারহানকে সম্মান করলেও শত্রুর নজরে দেখে। কারণটা সারহান প্রায়ই তাকে অপমান করে। তবে কিছুদিন যাবৎ নিজের মাঝে পরিবর্তন লক্ষ্য করেছে সে। কিছুটা হলেও সারহানের প্রতি তার ভালো লাগা কাজ করে এখন, তবে সে প্রকাশ করেনি। মনের গহীনে চেপে রেখেছে। সে চায়নি মনের এই অব্যক্ত প্রণয়া সুখের কথা কেউ জানুক। সে জানে সারহান তাকে কখনো অন্য চোখে দেখে না। সারহান তো তার দিক থেকে পারিবারিকভাবে সম্পর্ক মেনে চলেছে। এই কারণে তার সুপ্ত অনুভূতিকে দমিয়ে রেখেছে। ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ রেখেছে। ঝোড়ো হাওয়াতে চারিদিক উত্তাল। অরিত্রিকার শরীর ঠান্ডা হয়ে আসছে। শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। হিম শীতল বাতাস যেন ছুঁয়ে যাচ্ছে অরিত্রিকার শরীর। বৃষ্টিতে ভেজার কারণে চক্ষুদয় লাল বর্ণ ধারণ করেছে। পা দুটোও নিশ্চল হয়ে গেছে। ধীরে ধীরে রাতের আধার নামছে ধরণীতে। প্রকৃতিকে আধারে গ্রাস করেছে। অরিত্রিকার শরীর কেমন টলছে। মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে আসছে। সে রেলিংয়ের কাছ হতে পিছিয়ে আসতে নিলেই পড়ে যেতে লাগলো। তখনই কেউ একজন অরিত্রিকার হাত ধরে টান দিল। অরিত্রিকা শরীরের ব্যালেন্স সামলাতে না পেরে সেই ব্যক্তিটির শক্তপোক্ত পুরুষালী বক্ষে আছড়ে পড়ল। দু হাত দ্বারা ব্যক্তিটির স্বাদ খামচে ধরল নিজেকে বাঁচাতে। অরিত্রিকা মাথা ঝিমঝিম করছে। চোখে অন্ধকার দেখছে সে। কিছুটা শান্ত হয়ে চুপ করে থাকলো সে বক্ষে। ঘ্রাণেন্দ্রিয়ে পরিচিত পারফিউমের গন্ধ পেতেই অরিত্রিকা বিচলিত হলো। এই ঘ্রাণ যেন তার শরীরে রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হতে লাগলো। সে বক্ষ হতে মাথা উঁচিয়ে চকিত নয়নে তাকালো ব্যক্তিটির পানে। বৃষ্টির ফোঁটাগুলো শ্যাম মানবটির মুখ ছুঁয়ে গেছে। চুলগুলো লেপ্টে আছে কপালে। অগ্নিঝরা চাহনি যেন ছোট্ট সত্তা নাড়িয়ে দিল। চুলের পানি চুইয়ে চুইয়ে অরিত্রিকার মুখে পড়ছে। অরিত্রিকার ব্যক্তিকে স্নিগ্ধ পুরুষ মনে হচ্ছে। বাজের হালকা আলোয় কিছুটা মুখের অবয়ব বুঝতে পারছে সে। পৃথিবীর সবথেকে সুন্দর পুরুষ মনে হতে লাগলো। সে দুর্বল চোখে অপলক তাকিয়ে রইল। আর ইউ ইডিয়েট, উদ্ভ্রান্তের মতো বৃষ্টিতে ভিজছিস কেন? তখনই ভেসে এলো ব্যক্তিটির মুখ হতে বজ্রকণ্ঠের বাণীটি। অরিত্রিকা ভালো লাগা ভুলে ভয়ে সিঁঠিয়ে গেল যেন। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। সারহানের মুখশ্রী কঠিন, চোখে যেন আগুন ঝরছে। চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। মুষ্টিবদ্ধ করে রেখেছে হাত। রাগে ফুঁসছে সে। তখনই বজ্রপাত হলো। অরিত্রিকা আরও ভয় পেয়ে গেল। সারহান এখনও অরিত্রিকার হাত ধরে আছে। অরিত্রিকার শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। এতে যেন সারহানের রাগের মাত্রা বাড়ল। নিশ্চয় সন্ধ্যা হতে উদ্ভ্রান্তের ন্যায় ভিজে চলেছে। এতটা নির্বোধ কেন এই মেয়ে? এসব ভেবে আর মেজাজ হারাতে চাইল না সে। ধৈর্য নিয়ে রাগ সংবরণ করতে লাগলো। সারহান দাঁতে দাঁত চেপে বলল, নিচে চল। অরিত্রিকা সারহানের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। ভয়ে আর সারহানের দিকে তাকালো না। সারহান ভ্রু কুঁচকে তাকালো অরিত্রিকার দিকে। তাকালেও পরে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। অরিত্রিকার শরীর অবশ হয়ে যাচ্ছে। মাথা ঘুরছে। চোখ ঘোলাটে হয়ে গেছে। সে অবস্থায় পা বাড়ালো নিজের রুমে যাওয়ার জন্য। 2 কদম যেতেই মাথা ঘুরে গেল তার। শরীর নেতিয়ে পড়ে যাওয়ার আগেই সারহান ধরে ফেলল। অরিত্রিকা সারহানের হাতে শরীরের ভার ছেড়ে দিল। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো তার। অরিত্রিকা ঘোলাটে চোখে সারহানের অন্ধকারে আবছা গম্ভীর মুখ দেখল শুধু। অরিত্রিকাকে হঠাৎ মাথা ঘুরে পড়ে থাকতে দেখে সকল রাগ নিমেষেই পানি হয়ে গেল। অরিত্রিকা ঘোলাটে চোখে সারহানের অন্ধকারে আবছা গম্ভীর মুখ দেখল শুধু। অরিত্রিকাকে হঠাৎ মাথা ঘুরে পড়ে থাকতে দেখে সকল রাগ নিমেষেই পানি হয়ে গেল। স্তম্ভিত হয়ে তাকালো অরিত্রিকার দিকে। হালকা করে গাল চাপড়ে অরিত্রিকাকে ওঠানোর চেষ্টা করলো সে, কিন্তু অরিত্রিকা উঠল না। চোখ বন্ধ করে আছে। সারহান উপায় না পেয়ে অরিত্রিকাকে কোলে তুলে নিল।
সে লক্ষ্য করলো অরিত্রিকার মুখ ফ্যাকাশে হয়ে আছে, শরীরও হিম হয়ে গেছে। সে দ্রুত অরিত্রিকাকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে গেল। অরিত্রিকা নিস্তেজ শরীরে কম্বল মুড়িয়ে বিছানায় ঘুমিয়ে আছে। বৃষ্টিতে ভিজে জ্বরের কবলে পড়েছে, চোখ মুখ শুকিয়ে মলিন হয়ে গেছে। সাথী বেগম মেয়ের কপালে জলপট্টি দিচ্ছেন চিন্তিত হয়ে। এত বড় মেয়ে হয়েছে তবুও হুঁশ বুদ্ধি হয়নি। তানিয়া বেগম অরিত্রিকার জন্য স্যুপ বানাতে গেছেন। ইফা মন খারাপ করে অরিত্রিকার পাশে বসে আছে। সে তো অরিত্রিকাকে ছাদ থেকে আসার জন্য ডেকেছিল, কিন্তু আসেনি। তখন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। সারার এক ধ্যানে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে, তার নজর তীক্ষ্ণ। সে ভেজা কাপড় চেঞ্জ করে এসেছে। অরিত্রিকা অসুস্থ হওয়াতে তার খারাপ লাগার পাশাপাশি রাগও লাগছে। সে যদি সন্ধ্যার সময় এসে ইশরাকে অরিত্রিকার কথা না জিজ্ঞেস করত, তাহলে নিশ্চয়ই ছাদে জ্ঞান হারিয়ে পড়ে থাকতো। সাথী বেগম সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো চেয়ার টেনে। সারহান সাথী বেগমের কথার শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করল, সমস্যা নেই, দাঁড়িয়েই কমফোর্টেবল ফিল করছি। সাথী বেগম আর কিছু বললেন না। সারহান কিও চুপ থেকে বলল, ডাক্তারকে কল করেছিলাম, এসে পড়বে। এতক্ষণ তো সময় লাগে না আসতে। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড়ো বাতাসও বইছে, এই কারণেই হয়তো আসতে দেরি হচ্ছে। হতে পারে। তোমার চাচাকে কল দিয়েছিলে? দিয়েছিলাম, বৃষ্টিতে আটকে পড়েছে, এসে যাবে, টেনশন করতে নিষেধ করেছে। এই আবহাওয়ায় আরিন ভাবি, ইফা, সাদাত আর আফ্রিদি বাহিরে গিয়েছে। ওদের যে কি অবস্থা! সাদাত কল দিয়েছিল, আসতে লেট হবে। সাথী বেগম ইফাকে বলল, ইফা, আমি একটু নিচে থেকে আসছি, তুই অরিত্রিকাকে জলপট্টি দিতে থাক। ইফা বলল, ঠিক আছে মামি। সাথী বেগম রুম থেকে প্রস্থান করতে সারহান চেয়ার টেনে বিছানার পাশে বসল। ইশরা অরিত্রিকার মাথায় জলপট্টি দিতে ব্যস্ত। সারহান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ইশরাকে জিজ্ঞেস করল। জ্বর কি খুব বেশি? ইশরা সারহানকে বলল। জি ভাইয়া। সারহান অরিত্রিকাকে কৌতূহলবশত জিজ্ঞেস করল, অরিত্রিকার কি কোনো কারণে মন খারাপ ছিল? মন খারাপ হলেই তো বৃষ্টিতে ভিজে অথবা গান গায়। বিকেলে কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল? ইশরা কিছুটা ভেবে বলল, কারোর সাথে ঝামেলা হয়নি। অরিত্রিকার তো মেজাজ ফুরফুরে ছিল, সবাই বিকালে ছাদে অনেক মজা করেছি। কিন্তু হঠাৎ করে অরিত্রিকার কি হলো বুঝলাম না, কোনো কিছু নিয়ে হয়তো আপসেট হয়ে গেছিল। আমরা নিচে আসার জন্য ডেকেছিলাম, কিন্তু অরিত্রিকা আসেনি। আমাদের সকলকে বলেছিল একটু পরে আসবে, আমরা জোর করিনি। বৃষ্টি হচ্ছিল, আমি ভেবেছি হয়তো অরিত্রিকা ছাদ থেকে নেমে এসেছে। সারহান মনোযোগ দিয়ে শুনেও কিছু সুরাহা করতে পারল না। অরিত্রিকার মাঝে মাঝে এই মেয়ের কি হয় সারহান বুঝে উঠতে পারে না। বৃষ্টিতে ভিজে তারও মাথা ব্যথা করছে, গলাতে কেমন খুসখুস করছে। সারহান ইশরাকে বলল, এক কাপ কফি নিয়ে আসতে পারবি? ইশরা ভাবলো যাবে কি যাবে না, গেলে অরিত্রিকাকে কে দেখবে। আর বড় মানুষের কথা অমান্য করা খারাপ দেখায়। মেয়ের মুখের ওপর না বলা যায় না। অন্য কেউ হলে বলতো যেতে পারবে না, কিন্তু সারহানকে না বলা যাবে না, যদি ধমক দেয়। ইশরাকে গভীর চিন্তায় মগ্ন দেখে বলল, যাবি? ইশরা বলল, যাচ্ছি। ইশরা রুম থেকে বেরিয়ে সারহানের জন্য কফি আনতে গেল। সারহান ট্রাউজারের পকেট থেকে ফোন বের করে ডাক্তারকে কল দিল। ফোন বন্ধ বলছে। সারহান এতে প্রচণ্ড বিরক্ত হলো। বিপদের সময় এমনই হয়, কাউকে কলে পাওয়া যায় না। সে ফোন আবারও পকেটে পুরল। অরিত্রিকা জ্বরের ঘরে কেঁপে কেঁপে উঠছে, কিছু একটা বিড়বিড় করে জপে চলেছে। অনেকটা ধীরে বলার কারণে সারহানের কান অবধি পৌঁছাচ্ছে না। সারহান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো শুনতে। অরিত্রিকার হয়তো জ্বর বেড়েছে, সে কারণে বিলাপ বকছে। সারহান স্বাভাবিকভাবে জ্বর দেখার উদ্দেশ্যে হাত বাড়িয়ে জলপট্টি সরিয়ে অরিত্রিকার কপালে হাত রাখলো। রাখতে চমকে উঠল সে, এত জ্বর! জ্বরে মনে হচ্ছে ভাব বের হচ্ছে। সারহান বিচলিত ভঙ্গিতে কাপড় ভিজিয়ে অরিত্রিকার কপালে রাখল। বৃষ্টিস্নাত সন্ধ্যা পেরিয়ে সময়টা এখন গভীর রাত। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। বৈশাখ মাসের সমাপ্তি ঘটলেও ঝড় বৃষ্টি যেন আজ নিজ ইচ্ছে মতো ধরণীতে পদার্পণ করেছে। রুমের জানালা খোলা থাকায় শীতল হাওয়ায় জানলার পর্দাগুলো তাপ মিলিয়ে নড়ছে। সারহান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে অরিত্রিকার রুমে, কপালে চিন্তার ভাস স্পষ্ট। দৃষ্টি তার অরিত্রিকার দিকে। মেয়েটা জ্বর নিয়েও বেঘরে ঘুমাচ্ছে। মাঝে মাঝে ঠান্ডা অনুভূত হওয়ায় নড়ে চড়ে উঠছে।
সারান ছোট টেবিলে রাখা পানির বাটিতে কাপড় ভিজিয়ে অরিত্রিকার কপালে সুন্দরভাবে মেলে দিল। এর মাঝে সে ডাক্তারকে অনেকবার কল দিলেও বারবার ফোন বন্ধ বলছে। হয়তো নেটওয়ার্ক প্রবলেম, বৃষ্টিতে নিশ্চয়ই আটকে গেছে কোথাও। সারানের মাথা ব্যথাও বেড়ে চলেছে। সে ধৈর্য নিয়ে সহ্য করছে। ঈশাও এখনও কফি নিয়ে আসেনি। সাথী বেগম আর তানিয়া বেগমেরও কোনো দেখা নেই। সারহান রুমের জানালা ভেদ করে বাইরে দৃষ্টি ফেলল। আবহাওয়া আরও খারাপ হয়ে গেছে। ঝড় বৃষ্টির গতি বেড়েছে। শো শো করে বাতাসের ধ্বনি ভেসে আসছে। সারহান অরিত্রিকার কপাল থেকে কাপড় সরিয়ে আবারও হাতের উল্টো পাশে দিয়ে কপাল স্পর্শ করে দেখল জ্বর কমেছে কিনা। সে অনুভব করলো জ্বর আগের থেকে অনেকটা কম। এতে কিছুটা স্বস্তি পেল সে। প্রথমে জ্বরের তাপ বেশি থাকায় সারহান আতঙ্কিত হয়ে গিয়েছিল। সে কখনো কাউকে অসুস্থ হলে সেবা করেনি। এই প্রথম এতটা যত্নে কারো সেবা করলো। এই অনুভূতিটা মোটেও মন্দ নয়। তাকে যদি বাইরের এই জলপট্টি দিতে দেখত নিশ্চয়ই অনেক অবাক হতো। হওয়ারই কথা। রাজনীতিতে যুক্ত কাঠখোট্টা মানুষ কখনো কি এসব কাজ করে? হয়তো করে, তবে খুব কম সংখ্যক। অরিত্রিকা শীতল কিছু কপালে অনুভূত হতেই নড়েচড়ে উঠল। ঘুমাচ্ছন্ন মুহূর্তকে বিদায় দিয়ে পিঠ পিটিয়ে চাইল সে। শরীরে তীব্র ব্যথা অনুভব হলো। জ্বরে যথেষ্ট কাবু করে ফেলেছে বুঝল সে। তন্দ্রাচ্ছন্ন চোখে দুর্বল চিত্তে তাকাতেই সামনে আবিষ্কার করলো সারহানকে। তাকিয়ে কয়েকবার নেত্রপল্লব ঝাপটালো সে। সারহান অরিত্রিকাকে জাগার সাথে সাথে নিজের হাত গুটিয়ে নিল। অরিত্রিকা বোঝার চেষ্টা করলো আসলেই কি সারহান তার সামনে বসে আছে কি না। বোঝার আগেই অসহ্য মাথা যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে এলো তার। সে এক হাতে তার মাথা চেপে ধরল। মাথা ব্যথা করছে? অরিত্রিকার কানে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর। সে আবারও সামনে বসা সারহানের দিকে চঞ্চল দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে সে ভুল শুনেছে। এটা কি আদৌ সম্ভব? সারহান তার রুমে প্রয়োজন ছাড়া কখনো আসে না। গুটি কয়েকবার এসেছে হয়তো, তাও বকাঝকা করতে। রুমে এসে বসে থাকবে এটা যেন অরিত্রিকার কাছে স্বপ্ন মনে হলো। ঘোলাটে চোখে বেশ কয়েকবার তাকিয়েও ভ্রম কিনা তা বুঝতে পারল না। আবারও সেই অসহ্যকর কথাগুলো মনে পড়ে গেল। এতে চোখে অশ্রু ভিড় করলো অরিত্রিকার। সে অশ্রুসিক্ত নয়নে সারহানের দিকে তাকিয়ে আছে। সারহান অরিত্রিকার কান্না করা দেখে শুধালো, কান্না করছিস কেন? মাথা ব্যথা করছে কি? অরিত্রিকা বাচ্চার ন্যায় ঠোঁট উল্টে জবাব দিল, না। তাহলে? অরিত্রিকার একটু অভিমান হলো। সে কেন কান্না করছে যন্ত্রমানবটা বুঝতে পারছে না কেন। অরিত্রিকা অভিমানী কণ্ঠে উত্তর দিল, আপনাকে বলবো না আমি। সারহান ভ্রুকুচকে বলল, তাহলে কাকে বলবি? অরিত্রিকা চুপ হয়ে গেল। চক্ষু হতে নির্গত নোনা পানির ফোয়ারা থেমে থেমে গাল বেয়ে পড়ছে। অরিত্রিকার মস্তিষ্ক ধরে নিয়েছে সামনে দণ্ডায়মান ব্যক্তিটি তার মনের ভুল। মানুষটি তো তাকে আশেপাশেও ঘেঁষতে নিষেধ করেছে ভেবেই মনির হাসলো। ভ্রম হয়েছে তো কি হয়েছে, কথা তো বলতে পারছে সে। অরিত্রিকা ঝিমিয়ে যাওয়া চোখে তাকিয়ে অভিমানী কণ্ঠে উত্তর দিল, যে আমায় বুঝবে তাকে বলবো, আপনাকে কখনোই বলবো না, কারণ আপনি আমায় বোঝেন না। অরিত্রিকার মুখে এহেন কথা শুনে স্তম্ভিত হয়ে গেল সারহান। তার অধৈর্যযুগল কিছুটা ফাঁক হয়ে গেল। সে বিস্মিত নয়নে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। সারহান কেউ চুপ থেকে স্বাভাবিক স্বরে জানতে চাইল, কি হয়েছে বল, বললে আজ থেকে তোকে আর বকবো না। অরিত্রিকা শুয়ে থাকা অবস্থায় নিজের হাত দ্বারা চোখ মুছল। চোখ মুছে করুণ স্বরে সারহানকে বলল, আপনি বিয়েটা করবেন না সারহান ভাই? বিয়ে নামক শব্দটা শুনতে সারহান অবাক হয়ে গেল। সে অবাকতার রেশ কাটিয়ে তীক্ষ্ণ চোখে অরিত্রিকার কান্নায় বিধ্বস্ত মুখ পানে তাকালো। এতটুকু সময়ে কান্নাকাটি করে চোখ নাক লাল করে ফেলেছে। আর বিয়ের কথা আসছে কেন? বিয়ে নিয়ে তো আপাতত সে ভাবছে না। সারহান থমথমে মুখে বলল, আমার বিয়ের কথা আসছে কেন? আর বিয়ে করলে তোর কি সমস্যা? তুই নিষেধ করছিস কেন? অরিত্রিকা সারহানের কথা শুনে আঘাত পেল মনে। বক্ষে যেন নীরব ঝড় বয়ে গেল। তার মানে সারহান ভাই ইফা আপুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। জ্বরের ঘোরে অরিত্রিকার যেন সব এলোমেলো লাগছে। রাগে দুঃখে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। সে আর সহ্য না করতে পেরে শয়নরত অবস্থায় ফুপিয়ে কেঁদে উঠল। অরিত্রিকাকে কাঁদতে দেখে সারহান ভরকে গেল। সে বিচলিত ভঙ্গিতে বলল, কাঁদছিস কেন আবার? অরিত্রিকা রাগাশ্রয়ী মুখে বলল, আপনি খুব খারাপ সারহান ভাই। সারহান বুঝলো অরিত্রিকা জ্বরের ঘোরে এসব আবল তাবল বকে চলেছে। সে অরিত্রিকার কান্না থামাতে বলল, আচ্ছা আমি খারাপ, ভালো হতে হলে কি করতে হবে বল? অরিত্রিকা সারহানের কথা শুনে কান্না করা বন্ধ করে দিল।
কিছুটা শান্ত হয়ে দুঃসাহসিক কাজ করে বসলো সে। নিজের কম্পনরত হাত দ্বারা সারহানের পুরুষালী শক্তপোক্ত হাত নিজে নরম মোলায়েম দু হাতের মাঝে আবদ্ধ করে নিল। সারহান অরিত্রিকার এমন কাজে চমৎকৃত, বিস্ময়ে নির্বাক সে। সরু চোখে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকা কিছুটা শক্ত করে পুনরায় মুঠোবন্দি করলো। হাতের উষ্ণ ছোঁয়ায় এবার সারহানের হৃদস্পন্দন বেড়ে গেল। চমকিত হলো মন। জানেন, আপনি আসলে একটা যন্ত্র মানব। এই কারণেই তো আপনি কারোর চোখের ভাষা পড়তে পারেন না। সেই মানুষটির মনে লুকিয়ে থাকা অনুভূতি টের পান না, সব সময় অবহেলা করেন। আপনাকে হারানোর ভয়ে সে মুছছে যায়, অথচ আপনি বুঝতে পারছেন না। নিজের সুপ্ত ভালো লাগাকে দমিয়ে রাখতে চাইলেও পারেনি। ভালো লাগার মানুষটি অন্য কারো হয়ে যাবে শুনে চুপচাপ থাকতে পারেনি। আপনি বিয়েটা করবেন দয়া করে। আপনাকে অন্য কারো হতে দেখলে সে সইতে পারবে না, বিরহে জ্বলে যাবে তার হৃদয়। আপনিও বলুন, জীবনে প্রথম ভালো লাগা কখনো ভুলতে পারা যায়? অরিত্রিকা মলিন স্বরে অন্যমনস্ক হয়ে বাক্যগুলো আওড়ালো। বক্ষে তার অস্থিরতা বিরাজ করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নরম হাতে পুরুষালী হাতের অস্তিত্ব যেন জানান দিচ্ছে, অরিত্রিকা, এটা তোর ভ্রম নয়, সত্যি মানুষটা তোর সামনে বসে আছে, তোর সকল কথা মনোযোগ দিয়ে শুনছে, তোর সকল কথার মর্ম বোঝার চেষ্টা করছে, তোর জন্য চিন্তা করছে। কিন্তু অরিত্রিকা তখনও সারহানকে তার কল্পনায় আসর হতে বাস্তবে অনুভব করতে ব্যর্থ হলো। সারহান আশ্চর্য হয়ে গেছে, এসব কি বলছে? কিছুই যেন সে ঠাউর করতে পারল না। সারহান অষ্টযুগল গোল করে শ্বাস ফেলল। বুকের মাঝে সমুদ্রের ঢেউয়ের নয় আশ্রে পড়ল সুপ্ত অজানা শিহরণ। কাহিনী যে এত দূর গড়িয়েছে সে বুঝতেই পারেনি। আবেগ, ভালো লাগা এগুলো সকলের আছে, তবে বয়স ভেদে কম বেশি। অরিত্রিকার ক্ষেত্রেও তাই হয়েছে। এই বোকা মেয়ে যে একটু কি আর সুন্দরভাবে কথা বলাকে এতটা সিরিয়াসলি নিয়ে নেবে সে বুঝতে পারেনি। সে তো তেমন কোনো ইন্টেনশন নিয়ে এগুলো করেনি। আর কিছু ভাবতে পারল না সারহান। মাথা কাজ করছে না এখন। সে সব কিছু বুঝেও অরিত্রিকার মুখ হতে নামটা জানতে চাইল। সারহান নিজেকে ধাত্তস্থ করে শান্ত স্বরে শুধালো, মেয়েটা কে? অরিত্রিকা অসহ্য লাগছে সব কিছু, তবুও মলিন হেসে বলল, আপনার আশেপাশেই আছে, খুঁজে নিন। তারা নিজের মাঝে অস্থিরতা অনুভব করছেন। এতটা বিচলিত কেন তার মন? জোরে কয়েকবার শ্বাস টেনে নিল সে। সারহান তার হাতে বেশ গরম অনুভব করলো। অরিত্রিকার হাতও কাঁপছে। সারহান বুঝলো অরিত্রিকার জ্বর আবার বেড়েছে। সে অরিত্রিকার মুঠোবন্দি হাত হতে নিজের হাত ছাড়িয়ে নিল। ব্যস্ততার সহিত আবারও জলপট্টি দিল সে। অরিত্রিকার চোখ নিমেষেই বুঝে এলো। সে আর তাকিয়ে থাকতে পারল না। তানিয়া বেগম সুপ হাতে অরিত্রিকার রুমে প্রবেশ করলেন। দেখতে পেলেন সারহান অরিত্রিকাকে যত্ন সহকারে জলপট্টি দিচ্ছে। ছেলের এমন রূপ দেখে কিছুটা অবাক হয়েছেন তিনি, তবে ভালোও লাগছে। যে ছেলে অরিত্রিকাকে বকাঝকা করে সে নিজেই সেবা করছে। সারহান কারো পায়ের শব্দে সামনের দিকে তাকালো। তানিয়া বেগমকে দেখে অস্বস্তিতে পড়ে গেল সে। অস্বস্তি লুকিয়ে সারহান তার মাকে স্বাভাবিকভাবে বলল, এতক্ষণ কি করছিলে বলো তো? এদিকে অরিত্রিকার জ্বর কমছেই না। খাবার খাইয়ে, বাড়িতে তো ওষুধ আছে, আপাতত খাইয়ে দাও। আবারও কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ডাক্তার কখন আসবে বলা যাচ্ছে না। তানিয়া বেগম এগিয়ে আসতে আসতে বললেন, আমার ছেলের যে এই গুণটাও আছে আজ জানলাম। সারহান মায়ের কথা শুনে অপ্রস্তুত হলো। সে মুখ গম্ভীর করে বলল, তুমি তো জানো আমি কেমন, তা সকলকে দেখাতে চাই না। আমি আমার রুমে গেলাম। এক্সট্রা কফি নিয়ে আসলে আমার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে। সারহান চেয়ার থেকে উঠে কয়েক কদম গিয়ে পিছু ফিরে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকার বলা কথাগুলো মনে পড়তেই চোখ সরিয়ে নিল সেদিক থেকে। নানা ভাবনা যেন মস্তিষ্কে চেপে ধরেছে। সে পা গলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাত পেরিয়ে ভোর হয়েছে। চারিদিকে পাখির কিচিরমিচির কলরব মুখরিত পরিবেশ। বৃষ্টি নেমেছে রাতের তৃতীয় প্রহরে। ভোরে হালকা আলোয় প্রকৃতি দৃশ্যমান হচ্ছে। ধীরে ধীরে বাতাসে মিশে আছে শীতলতা। মৃদু বাতাস শুয়ে যাচ্ছে ব্যালকনিতে বসে থাকা গম্ভীর পুরুষটির শরীর। দৃষ্টি তার অদূরে। গভীর ভাবনায় আচ্ছন্ন সারহান। সারা রাত না ঘুমিয়ে এখানে বসে আছে ব্যালকনিতে। ঘুম যেন চক্ষু হতে কোথাও নিরুদ্দেশ হয়েছে। মাথা ব্যথায় গোমড়ে ওষুধ খেলেও চক্ষুপটে ঘুমের হাতছানি পায়নি। রাত হতে মস্তিষ্কে অরিত্রিকার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অরিত্রিকা কথাগুলো জ্বরের ঘরে বললেও সত্যতা আছে তা সারহানের বুঝতে অসুবিধা হয়নি একটুও। তার প্রতি যে অরিত্রিকার ভালো লাগা কাজ করে তা পরিষ্কার হয়ে গেছে। সারহান ভাবনার মাঝেই তার হাত চক্ষু সম্মুখে তুলে ধরল। অরিত্রিকা তার হাত মুঠোবন্দি করেছিল।
ভাবতেই বক্ষের অন্তর্কোণে অন্যরকম শিহরণ বয়ে গেছে। বক্ষে মৃদু অস্থিরতা অনুভব করলো। সহসা চোখ বন্ধ করলো সারহান। তখনই ভেসে উঠল জ্বরে কাতর হয়ে যাওয়া মলিন মেহেলি মুখশ্রীর অবয়ব। মৃদু বাতাসে জানালার হালকা গোলাপি পর্দা হেলে দুলে নড়ে চলেছে। সকালে শীতল মনোরম পরিবেশ। রাতের বৃষ্টিতে গাছের পাতাগুলো যেন অনেক বেশি গাঢ় সবুজ বর্ণ ধারণ করেছে। গাছের পাতায় অবশিষ্ট বৃষ্টিকণায় সূর্যের আলো পড়তেই মুক্তার ন্যায় জ্বলজ্বল করে উঠেছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।